This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পাগলা ষাঁড়ে করল সেদিন তারা, ধর্মরিয়ে লাফিয়ে উঠি গাছে। ভাবছি গেলাম বেঁচে, দেখি যে সাতটা বাঁদর হাসছে বসেই কাছে। গাছের নিচেই ছিল বিশাল নদী, জয় মা বলে জোরসে দিলাম লাফ। ভাগ্য খারাপ, ভাসছিল ঠিক পাশেই পাঁচটা কুমির, বিভৎস কি সাপ। প্রাণের ভয়ে জোরসে সাঁতার কেটে বনের ধারে যেই উঠেছি পাড়ে, তাকিয়ে দেখি তিনটে বিরাট বাঘ। হায় ভগবান, পড়ল বুঝি ঘাড়ে। দৌড়ে জোরে বেই বটের ঝুড়ি, যেই উঠেছি গাছেতে তরতর। হঠাৎ বুঝি উঠল নড়ে চড়ে, তাকিয়ে দেখি তুলছে অজগর। সদ্য প্রয়াত হয়েছেন বাংলার প্রিয় ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। এই ছড়াটা লিখেছিলেন বহু বছর আগে, কিন্তু কি প্রাসঙ্গিক বলুন তো। বাঁদরের হাত থেকে বেঁচে কুমির আর সাপের মুখে, তাদের হাত থেকে বাঁচলেন তো ঘাড়ের কাছে বাঘ। গাছে উঠতেই একেবারে অজগরের সামনে ভয় ভয় আর ভয়, নিস্তার নেই। একবার ভেবে দেখুন তো, ছড়ার লাইনগুলোর সঙ্গে এই বাংলার মানুষের অবস্থার কোনো মিল পাচ্ছেন কিনা খেয়াল করে দেখুন। গত বছর খানেকের হাহুতাশগুলো, সেগুলোও একবার মনের মধ্যে রিওয়াইন্ড করে দেখুন না। সবসময় আমাদের কীরকম কেটেছে, প্রাপ্য চুরি হওয়ার ভয়ে কেটেছে, ভয়ে ভয়ে থেকেছি। হকের পাওনা সেটা বেহাত হয়ে যাওয়ার ভয়, কখনো চাকরি চোরেদের পাল্লায় পড়তে হয়েছে, কখনো আবার রেশন চোর ওই হকের পাওনা মেরে দিয়েছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো স্কুলে গিয়ে দুটো ডাল ভাত খায় মিড ডে মিলে, সেটাও কেন তো চুরির অভিযোগ উঠেছে বারে বারে। কোনো গরিব হয়তো ভেবেছিলেন যে সরকারি টাকা আসছে, এবার অন্তত পাকা ঘরটা হয়ে যাবে, অ্যাটলিস্ট মাথার উপর ছাদটা তো হবে। সেই স্বপ্নটুকুনিও ছিনতাই হয়ে গেছে। ঝড় বাদলা সামলে পাকা ধান বেচতে গিয়েছিলেন যে চাষি, বিপাকে কি তিনিও পড়েননি? সরকারি সহায়ক মূল্য সেটা ওই আগ্রাসী বাঘের মতো কেউ খুবলে নিয়ে চলে গেছে। গ্রামে গ্রামে কাজের অভাব, কত পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে পড়ে আছেন বলুন তো। 100 দিনের কাজ সেখানে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। ভাবুন তো, গায়ে গতরে তারা খেটেছেন, 100 দিনই খেটেছেন, প্রাপ্যটা সেটা পাননি। যারা অনেক অপেক্ষার পর পেয়েছেন, কি পেয়েছেন, কতটা পেয়েছেন, তাদের কি হাল হয়েছে আমরা তো আপনাদের দেখিয়েছি। অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলার দেরি, তার সিংহভাগটাই নেতাদের হাতে তুলে দিয়ে আসতে হয়েছে। নেতারা সিংহ, তাই সিংহভাগটা তাদেরই প্রাপ্য। সাধারণ জনতা তাদের তো ভয়ে কেঁচো হয়ে থাকাটাই দস্তুর। অভিযোগ ডাহা মিথ্যে হলে কি মানস ভূঁইয়া ওই কথাগুলো বলতেন? আমাদের দলে ভালো লোক আছে, খারাপ লোক আছে, পঞ্চায়েতে ভালো লোক আছে, খারাপ লোক আছে। কেউ যেন আবার রাত্রে গিয়ে ধমক দিয়ে হাত না পাতে। বি কেয়ারফুল। আমি কিন্তু এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, একদম, কেউ যদি অসভ্যতা করে কোনো গরিব মানুষের সঙ্গে। তার মানে বুঝতে পারছেন, নেতারা যখন সার্টিফাই করে দিচ্ছেন, তার মানে গরিবের ঘরে ওই ধমক দিয়ে হাত পাতার ঘটনাটা আজও ঘটেছে। হাতও পাতবেন, ধমকও দেবেন। তবে নেতারা শুধু শ্রমিকের টাকা হাতিয়েছেন এটাই বোধহয় একমাত্র অভিযোগ নয়। ভুয়ো জব কার্ড বানিয়ে দেদার 900 হচ্ছে সরকারি টাকা, এই অভিযোগও তো পেয়েছি। মানে মনরেগা প্রকল্পে কাজ হয়নি, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তারপর সেই টাকায় তৈরি হচ্ছে বিরাট বিরাট অট্টালিকা। কোনো বাড়ি পঞ্চায়েত প্রধানের, কোনো বাড়ি 100 দিনের কাজের সুপারভাইজারের। কিভাবে এই বাড়িগুলো এত ছোটোর থেকে, ওই একটা ছোট্ট বীজ থেকে যেরকম অঙ্কুরোদ্গমের পর আস্তে আস্তে মহিরুও তৈরি হয়, বাড়ি এরকম জল দিলে বাড়ে কিনা জানি না,
কিন্তু এখানে কি দেওয়া হয়েছিল যে ওই ছোট্ট ছোট্ট বাড়ি অথবা যেগুলো ছিলই না সেগুলো এরকম পেল্লায় অট্টালিকার চেহারা নিল? এতদিন গ্রামের মানুষ এই প্রশ্নগুলো তুলছিলেন, এবার প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ওই 100 দিনের দুর্নীতিতে তদন্তের খাতা খুলেছে ইডি। রাজ্য পুলিশের দায়ের করা পুরনো এফআইআরগুলোকে হাতিয়ার করে গত সপ্তাহেই তল্লাশিতে নেমে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত একাধিক অফিসারকে প্রাথমিকভাবে চিহ্নিতও করে ফেলেছেন তদন্তকারীরা। মানে একদম গোড়ার থেকেই মগ ডালে ওঠার চেষ্টা করছে ইডি। শনিবার নওদা ব্লকের এক প্রাক্তন কর্মী রথীন্দ্রনাথ দে সল্টলেকে ইডি দপ্তরে হাজিরা দিতে এসেছিলেন। এ সপ্তাহে আরও 3 জনকে তলব করা হয়েছে। এই 4 জনের বাড়িতেই আগে তল্লাশি করেছে ইডি, বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেছে, অর্থাৎ এক দফা কাজ সেরে নিয়েছে। এবার জিজ্ঞাসাবাদ। এবার ইডি তাদের প্রশ্নপত্র নিশ্চয়ই তৈরি করে ফেলেছে, কিন্তু যদি যথাযথ উত্তর না পায় ইডি কি 100 দিনের দুর্নীতিতেও গ্রেফতারির খাতা খুলে ফেলবে? দেখুন, গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে পুকুর খোঁড়া একটা বড় কাজের মধ্যে পড়ে, কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির পুকুরটা কি খুঁড়লো বলুন তো? এর পেছনে কার মস্তিষ্ক? তাকে কি ইডি ধরবে? এই প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছেই, এবার আমাদের মনেও করছে। উত্তর তো খুঁজতেই হবে, কিন্তু খুঁজতে গেলে কিছু কথাও বলতে হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। এই ধরনের তদন্তে ইডি কি দেখে বলুন তো? ইডি দেখে বেআইনি টাকা কীভাবে হাত বদল হয়েছে, ধান দুর্নীতিতে সহায়ক মূল্য সেটা বেহাত হয়েছে, এই অভিযোগ পেয়ে ইডি তেড়ে ফুড়ে নেমেছিল। তারই তো ফলস্বরূপ ওই জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি তো গ্রেফতার হয়েছিলেন। এবার নানা রকম লেনদেন নিয়ে আদালতে প্রশ্ন তুলেছেন ইডির আইনজীবীরা। অভিযোগের নির্যাস কিন্তু একটাই, এত টাকার উৎস কী? আমাদের প্রতিনিধিরা ওই একটাই প্রশ্ন মাথায় নিয়ে জেলায় জেলায় ঘুরেছেন। বেশ কয়েকজন জনপ্রতিনিধির পেল্লাই বাড়ির ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন, নর্মালি কেউ কোথার থেকে এই এত বড় বাড়ি করলেন সেটা কারোর কিছু বলার থাকতে পারে না। কেউ পরিশ্রম করলেন, রোজগার করলেন, তাই দিয়ে বাড়ি বাড়ালেন, এতে কার কি বলার আছে? কিন্তু এলাকাবাসীর অভিযোগ এই সবই খাটনি না, ভুয়ো জব কার্ডের মহিমা। কোদাল টোদালও কেউ চালায়নি, কিন্তু ক্ষীর আর মালাই কেউ বা কারা একদম ঠিক খেয়ে নিয়েছে। ব্রতচারী গানের লাইনগুলো মনে আছে? চলো কোদাল চালাই, হবে শরীর ছালাই, খাবো ক্ষীরার মালাই। দুর্নীতির ঠেলায় গানের লাইনও বদলে যাচ্ছে বাংলায়। কোদাল না চালিয়েই নাকি ক্ষীরমালাই খেয়ে নিচ্ছে অনেকে, সৌজন্যে ভুয়ো জব কার্ড। এই যেমন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সাঁকারি 1 গ্রাম পঞ্চায়েত। ওই অঞ্চলের তৃণমূল সভাপতি জাহাঙ্গীর শেখ আগে ছিলেন উপপ্রধান পদে। 4 তলা পেল্লাই বাড়ি, দোকান, বিপুল সম্পত্তি। কোত্থেকে এলো টাকা? অভিযোগ কোনোদিনই 100 দিনের কাজ করেননি, অথচ সেই প্রকল্পের টাকা তার ও পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ঢুকেছে, সৌজন্যে নাকি ভুয়ো জব কার্ড। আমরা প্রশ্ন করতে চাই যে অভিষেক ব্যানার্জি এই ধরনের জাহাঙ্গীর শেখদেরকে নিয়েই কি দিল্লির বুকে গিয়েছিলেন আন্দোলন করতে, গরিব মানুষের জন্য টাকা আনতে? পঞ্চায়েতে যে লুট, তার একটা বড় প্রমাণ হচ্ছে সাঁকারির উপপ্রধানের জাহাঙ্গীর শেখের এই যে লক্ষ লক্ষ টাকা চুরি করা, বিশাল বিল্ডিং তৈরি করা। পঞ্চায়েত প্রধানও মানছেন সবকিছু স্বচ্ছ হয়নি। বিষয়টি আমি শুনেছি, এর সত্যতা অনুসন্ধান করে দেখছি, যদি বিষয়টি যথার্থতা থাকে আইনি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব বর্ধমানের অভিযোগ দেখলেন, এবার দক্ষিণ 24 পরগনার একটা ছবি দেখুন। এই বাড়িটার নাম লাভ হাউস, মালিক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। হিসেব বহির্ভূত সম্পত্তি। এই অভিযোগে হাইকোর্টে মামলা পর্যন্ত করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এলাকাবাসীর অভিযোগ, প্রধান হওয়ার আগে তাঁর ব্যবসা ছিল কাটা তেলের ব্যবসা। তিনি প্রধান হওয়ার পরে রাজ্য সরকারের যে আবাস যোজনা ঘরের টাকা, বিশেষ করে জব কার্ড হোল্ডারদের যে সমস্ত টাকা দ্বারা কাজ করতো, সেই সমস্ত টাকার প্রচুর পরিমাণ কাটমানি তিনি খাইতেন। প্রধানের মাইনে আমরা জানি 5 থেকে 5,500 টাকা একটা প্রধানের মাইনা। তাহলে সেই মাইনা দিয়ে 5,000 টাকায় কারো সংসার ভালো করে চলে না। সেখানে 6-6টা যখন অট্টালিকা করেছে, সেটা মানুষ তো বুঝতেই পারছে। আমার ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নিয়ে আমার ঘর করা। হুগলির খানাকুলে তো অভিযোগের পাহাড়। একসময় রাজমিস্ত্রির জোগাড়ে হিসেবে কাজ করতেন, তারপর ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ। 2 বারের গ্রাম পঞ্চায়েত প্রধান, স্ত্রী উপপ্রধান, আর তারপরই নাকি এই প্রাসাদোপম বাড়ি। বিতর্কে পঞ্চায়েত প্রধান কার্তিক ঈশ্বর।
ও তো সব জব কার্ডের টাকা মেরে করেছে, গরিব মানুষের টাকাগুলোকে সব মেরেছে, আবাস যোজনার টাকা মেরেছে। আমাদের খানাকুল বিধানসভার প্রায় প্রত্যেকটি পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েতগুলো ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের যারা প্রধান উপপ্রধান ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি করেছে। আপনারা জানেন যে আমাদের জব কার্ডের বাংলাতে কোনো অন্যায় নাই। একটা আছে উত্তরপ্রদেশ বা গুজরাট, এই সব জায়গায় জব কার্ড নিয়ে আছে। যার নামেই অভিযোগ তিনিই অস্বীকার করছেন। তদন্তের প্রয়োজনে ইডির দরজায় কড়া নাড়লেও উত্তর একই থাকবে। তো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাফাইগুলো শুনলেন তো। আত্মপক্ষ সমর্থনের সুযোগ সবাইকে দেওয়া উচিত। খবরের নিয়ম মেনে আমরা সেগুলো দিয়েছি। জানি না ভবিষ্যতে ইডি ডাকবে কি ডাকবে না, আর ডাকলেই উত্তরগুলো শুনে তদন্তকারীদের মন ভরবে কি ভরবে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় তদন্ত চললে এই দুর্নীতি কেলেঙ্কারি এগুলো সব একদম থেমে যাবে? আমরা কিন্তু দেখেছি ওই বেআইনি অর্থলগ্নি সংস্থায় বড় বড় কেলেঙ্কারির পরেও চিটফান্ডের রমরমাটা শেষ হয়ে যায়নি। সারদা কেলেঙ্কারি, রোজ ভ্যালির ঘটনা, এরকম তো আরও পরপর অসংখ্য নাম রয়েছে। বহু ছোটোখাটো বেআইনি অর্থলগ্নি সংস্থা সেগুলো কিন্তু এখনও সক্রিয়। মানুষকে প্রতারিত করার নতুন নতুন রাস্তাও দেখছি তৈরি হচ্ছে, আর মানুষ প্রতারিত হচ্ছেও দেখছি তাতে পা দিয়ে। এবার তাজা উদাহরণ আপনাদের জানাই। এই ধরুন রেশন দুর্নীতির তদন্ত চলছে, প্রাক্তন মন্ত্রী জেলে। তাহলে এবার আপনাদের মনে হতেই পারে যে আসল যিনি ছিলেন তিনি তো জেলে চলে গেছেন, তারপরেও এবার তো আর কোনো এই সমস্ত রেশন দুর্নীতি থাকার কথা না। রেশন ব্যবস্থাটা এবার নিশ্চয়ই একদম ঠিকঠাক আছে। সত্যিই কি কারচুপি মুক্ত হয়েছে ওই রেশন ব্যবস্থা? দুর্নীতির মাজরা পোকা সত্যিই কি বিদায় নিয়েছে? উত্তরটা শুনলে হতাশ হবেন। উত্তরটা হচ্ছে না। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুরের বিরুদ্ধে যা অভিযোগ, ঠিক সেরকমই এক অভিযোগ এবার নতুন করে উঠেছে নদিয়ায়। খাদ্য দফতর সেটা কি এখনও শীত ঘুমে নাকি? খাদ্য দফতরে যারা আছেন, ভেতরে অনেকেই আছেন যারা সত্যি সত্যি কখনো ঘুমোন না, রাত জেগে পরিকল্পনা কাটেন যে কিভাবে কোথা দিয়ে শীত কেটে তাদের বাড়িগুলোকে একদম অট্টালিকা বানিয়ে দেবে। সময় যত গড়াচ্ছে ততই রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডির হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ক্রমশ বাড়ছে দুর্নীতির টাকার অঙ্কের হিসেব। এসবের মধ্যেই ফের রেশন দুর্নীতির অভিযোগ। রেশনের চাল, আটা গোডাউনে মজুত করে কালো বাজারের অভিযোগে শোরগোল রানাঘাটের কুপার্স এলাকায়। রেশনের চাল গম পাচার হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। অভিযোগ সরকারি আধিকারিকদের থেকেই কেনা হতো চাল গম। অভিযোগ রেশনের চাল রাইস মিলে পাঠাতেন গোডাউন মালিক। প্রত্যেক মাসে আমাদের এখান থেকে রেশনের চাল এখান থেকে লোড করে চলে যায়, কিন্তু কে নিয়ে যায়, কার আন্ডারে যায়, কার কী বৃত্তান্ত এসব তো আমরা জানি না। আমরা প্রতিদিন দেখি, প্রায় দেখি। এটা গরিব মানুষের চাল ডাল গম গরিব মানুষ পাক, উপযুক্ত ওরা পাক, কিন্তু এরা দিনের পর দিন এরকম চাল ডাল এরা ই করছে, চুরি করে বিক্রি করছে, ই করছে, এটা তো আমরা করতে দেবো না। যদিও প্রাক্তন পুরপ্রধান বিজেপির দিকেই আঙুল তুলছেন। গাড়ি ধরেও ছেড়ে দেওয়া হলো কেন, প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা। গতকালকে বিজেপি নেতাদের দেখে আমার অনেকটা হাসি পাচ্ছে যে তারা ধরলেন, বুক বাজিয়ে ছাড়লেন কেন, কিসের বিনিময়ে ছাড়লেন? এই যদি অবস্থা হয় এদের ক্ষমতায় আসার আগেই, আমি ধরেই নিলাম তাদের কথাকে মেনে নিয়ে যে মাল পাচার হচ্ছিল, সরকারি জনসাধারণের মাল পাচার হচ্ছিল, আমি তাদের বক্তব্যটাকে সমর্থন করছি যা হচ্ছিল, তাহলে ছাড়লেন কেন? ক্ষমতায় আসার আগেই ধরে ঘুষ। এদিকে রেশনের চাল গম পাচারের অভিযোগ ওঠায় অভিযুক্ত গোডাউন মালিকের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। ক্ষোভ আঁচ করেই পলাতক গোডাউনের মালিক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আচ্ছা, এই রাজ্যে বিশ্বাস করুন বলতেও ভালো লাগে না, বিতর্ক ছাড়া কি রাজ্যে কিছু ঘটতে পারে না। সদ্য সুপ্রিম কোর্ট থেকে একটা ভালো খবর এসেছিল যে প্রাইমারিতে নিয়োগ করা যাবে। পরে হাইকোর্টে মামলা টামলা হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেলটা প্রকাশ করে দিয়েছিল ৯,৫০০ চাকরি। এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কাউন্সেলিং পর্যন্ত শুরু হয়েছে, পোস্টিংয়ের কাউন্সেলিং। সব মোটামুটি ভেবেছিলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট কিছু লোক চাকরি তো পান। শুধু চাকরি যাওয়ার গল্প শুনছি, আর চাকরি পাবে শুনছি, আর জটিলতার কথা শুনছি। এবার অন্তত কিছু লোকের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছক।
তাই না? এতে অন্তত স্কুলগুলো বাঁচবে। এর মধ্যেই একটা নতুন অভিযোগ এসে হাজির হয়েছে বারাসাতে। তো তাই নিয়ে একদম হুলস্থুল বেঁধে গেছে। চাকরি প্রার্থীদের অভিযোগ যে বাড়ির কাছে স্কুল থাকলেও দূরের স্কুলে পোস্টিং নিতে হয়েছে, কারণ ওই একই অভিযোগ সেই আগের থেকে স্বজন পোষণ। শুধু এই একমাত্র বারাসাত না, জলপাইগুড়ি সেখানেও একই অভিযোগ উঠেছে। এবার একটা জায়গায় হলে তখন মনে হয় ব্যতিক্রম, কিন্তু একাধিক জায়গায় হলে তখন তো মনে হয় সেই ট্র্যাডিশান সমানে চলছে। অভিযোগ উঠছে যে কাছের স্কুলে নাকি কর্তা ব্যক্তিদের কাছের লোককেই পাঠানো হচ্ছে। এবার কর্তা ব্যক্তি কারা হন ন্যাচারালি বুঝতেই পারছেন, রাজনীতিতে যারা শাসক দলের কাছাকাছি থাকেন। ফলে পোস্টিং দুর্নীতি সেটা ঘেঁড়ে বসে রয়েছে, এটা বুঝতে পারছি। কে ধরা পড়লেন, কে জেলে গেলেন, কে বাইরে রইলেন, কতটা মামলা হলো সেগুলো পরের বিচার্য। কিন্তু এ রাজ্যে পোস্টিং দুর্নীতির থেকে বোধহয় রেহাই নেই। এর আগেও চলেছে, বিভিন্ন বিতর্ক হয়েছে, হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে, যার জেরে স্কুলে বদলি পর্যন্ত স্থগিত করে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এক্ষেত্রেও বলেছেন যে সবাই তারা শুধু নিজেদেরটা ভাবেন, ছাত্রছাত্রীদের কথাটা কেউ ভাবেন না। সকাল থেকে রাত, রাত থেকে মধ্যরাত, কেউ রাস্তায়, কেউ ফুটপাতে, কেউ মাঠে, কেউ আবার গাছের তলায় কিংবা গাড়িতে। এই অপেক্ষা দীর্ঘদিনের অপেক্ষা শেষে, কারণ কোর্টের নির্দেশে অবশেষে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হচ্ছিল। জলপাইগুড়ি জেলার নিয়োগপত্র হাতে পেয়ে খুশি শিক্ষকরা, কিন্তু সেই আনন্দের মধ্যেও দানা বেঁধেছে বিতর্ক। প্রাথমিক শিক্ষক পদে কোর্টের নির্দেশে ৯,৫৩৩ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার ১৩৯ জনের নিয়োগ হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে চলে কাউন্সেলিং। সকাল থেকে দুপুর পেরিয়ে মধ্যরাত কাউন্সেলিংয়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় চাকরি প্রার্থীদের, যেমন মালদার চন্দনা কুমারী। मालदा से यहाँ आई हूँ सुबह जर्नी कर, और यहाँ इतना लेट हो रहा है, 10 बज गया है और 2 घंटा वेट करने के लिए। সারাদিন ধরে কাউন্সেলিং চলতে থাকায় চাকরি প্রার্থীরাই প্রশ্ন করেন কেন এত দেরি। এই নিয়ে সরব বিজেপি। তাদের বিস্ফোরক অভিযোগ, কাউন্সেলিংয়ে স্বজন পোষণ হচ্ছে। স্কুল নির্বাচনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পদ্ম শিবিরের। প্যানেলের একদম উপর দিকে থাকা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে, তারা হয় বানারহাট, নয় ধূপগুড়ি, নয় ময়নাগুড়ির প্রত্যন্ত গ্রামে তাদেরকে দেওয়া হচ্ছে। অথচ শহরের উপকণ্ঠে যে সমস্ত স্কুলগুলো আছে তাতে শাসক দলের ঘনিষ্ঠরাই সেই সুযোগটা পাচ্ছে। এটা আরেকটা পাহাড় প্রমাণ দুর্নীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে শাসক দলের বিরুদ্ধে হাজারো অভিযোগ উঠেছে। শেষে কাউন্সেলিংয়েও বেনিয়মের অভিযোগ। তবে শুধু বিজেপি নয়, নবনিযুক্ত শিক্ষকদের একাংশের মধ্যেও কাউন্সেলিং নিয়ে অসন্তোষ। কাউন্সেলিং হলো, তবে কাউন্সেলিংটা মোটামুটি সেরকম আমার মনের মতো হলো না, কারণ আমি যেটা চয়েস করলাম সেটা পেলাম না। আমি জানি যে আমার স্কুলে পাবো, আমি আগে আছি, তো সেক্ষেত্রে দেখলাম যে কিছু ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আর কি দিল না আর কি আমাদের, মানে স্বাভাবিক একটুখানি অনিয়ম হলোই। বাড়ি থেকে 60-70 কিলোমিটার আর কি, তো এটা যাতায়াতের খুব সমস্যা হচ্ছে আর কি। তো আমি ভবিষ্যতে যে বাচ্চা কাচ্চা পড়াবো সেটা আর কি খুব অসুবিধা হয়। একই অভিযোগ মালদা থেকে আসা এক শিক্ষকের। मेरा छोटा बच्चा है, पर धूपगुड़ी मुझे दे दिया गया है स्कूल। धूपगुड़ी आसपास में रहता है, स्टेशन के आसपास में, तो अच्छा होता है, मेरे लिए अच्छा होता है, सुविधा होता है। বিজেপি থেকে নবনিযুক্ত শিক্ষকদের একাংশের স্কুল নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, যদিও তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতারা স্বজন পোষণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দেখুন, আপনারা তো দেখতেই পাচ্ছেন নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এখানে কাউন্সেলিং হচ্ছে। কোনো আনঅথরাইজ পার্সন গেটের ভিতরে কিন্তু ঢুকতে পারছেন না। তো ফলে তারা যে অভিযোগ করছেন, এখন সেই অভিযোগের সত্যতা কতটা, এখন সেটা ডিসক্লোজ কোনো কিছু হয়ওনি এখন অফিসিয়ালি। অভিযোগের কতটুকু কি সারবত্তা আছে সেটা সময় আসলেই বোঝা যাবে। শুধু জলপাইগুড়ি নয়, একই কাহিনী বারাসতেও। বনগাঁই বাড়ি আমাকে দিয়েছে বসিরহাটের ইস্টে, আর বনগাঁ, বাগদা, চাকদা, এদিকে গাইঘাটা, কোন হাবড়া, বারাসাত কোনো লিস্ট দেখায়নি। আর বলেছে থ্রেট দিয়েছে, বলছে যদি না নিতে হয় নাও, নাহলে সন্দেশখালী পাঠাবো। আমার বাড়ি চাকদায়, আমাকে দেয়া হয়েছে বাদুড়িয়া। ওখানে অপশান ছিল বাদুড়িয়া, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বনগাঁ, বাগদা, এসবের কোনো লিস্ট নেই যেটা আমার নিয়ারেস্ট হবে। ওরা সেই লিস্টগুলোকে হাইড করেছে। আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ
র্যাঙ্ক 55, আমি কি করে অত দূরে যেতে পারি? প্রাপ্য হারানোর ভয়টা দেখলেন? দুর্নীতি নিয়ে উথাল পাতাল হয়ে গেলেও কিছু জিনিস বোধহয় বদলানোর নয়। আবার সেই ভবানী প্রসাদের ছড়াটাই মনে পড়ছে, জানেন তো, বাঁদরের হাত থেকে বেঁচে কুমির আর সাপের মুখে, আর তাদের হাত থেকে বাঁচলেন তো ঘাড়ের কাছে বাঘ। কত কি যে সারাক্ষণ আমাদের হাঁ করে গিলতে আসছে। এই মালদহের তথ্য পরিসংখ্যান ঘাটছিলাম, এত অপরাধ ভাবা যায় না। একটা মাত্র জেলা, মনে হচ্ছে যে পুরো যাবতীয় বিভিন্ন ধরনের অপরাধের একদম এপি সেন্টার হয়ে গেছে এই জেলাটা। একটা জেলা, এমনিতে বর্ধিষ্ণু জেলা, এখান থেকে তো ভালো ভালো খবর আসার কথা, উন্নয়নের খবর আসার কথা, সেই জেলাটা এরকম হয়ে গেল কি করে বলুন তো? এত অভিযোগ, ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, অ্যাম্বুলেন্স বিতর্ক, মানে মৃত মানুষকে নিয়ে নাড়াচাড়া, সব কিছু পরপর গুন্ডামি, কিছু তো বাদ নেই। বছর খানেকের শুধু ঘটনা যা যা ঘটেছে সেগুলো যোগ করুন, একটা লম্বা লিস্ট পেয়ে যাবেন। এর মধ্যে অনেক ঘটনাতেই লজ্জার ব্যাপার, জানেন তো, নিগৃহীতারা নাবালিকা। জানুয়ারি শেষে এক 5ম শ্রেণীর ছাত্রের দেহ পাওয়া গেছিল, ধর মাথা দুটো দুই জায়গায় পড়েছিল। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে, কিন্তু তাতে কি সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে? ইংরেজবাজার থেকে শুরু করে কালিয়াচক, বৈষ্ণবনগর, রতুয়া, গাজল, হরিশ্চন্দ্রপুর, মানিকচক, একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। কেন বলুন তো? রাজ্য কেন্দ্রের এই শিশু কমিশন, তাদের লড়াই, এই সমস্ত আমরা দেখেছি অনেক। এগুলো নিয়ে আমাদের ওরা প্রত্যেকে নিজের মতো করে লড়াই টড়াই করতে ব্যস্ত। আমরা শুধু আসল জায়গাটায় জরুরি প্রশ্নগুলোর উত্তর খুঁজছি, যাতে এই বিষয়গুলো কেন হচ্ছে তার গোড়ায় পৌঁছানো যায়। প্রশ্ন তো খুব সিম্পল একটা, এই পরপর এই ঘটনাগুলো কেন ঘটছে বলুন তো? দুষ্কৃতীরা সাহস পাচ্ছে কিভাবে? অভিযোগ উঠছে এই ধরনের অপরাধ ধামাচাপা দিতে গ্রামে গ্রামে নাকি সালিশি সভাও বসানো হয়েছে। অপরাধীকে আড়াল করার জন্য নির্যাতিতার পরিবারকেই চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরও আছে, আরও অনেক অভিযোগ। এই সমস্ত কাজে কিছু কিছু নাকি পুলিশকেও ব্যবহার করা হচ্ছে। অনেক জায়গাতেই সরাসরি অভিযুক্ত শাসক দলের স্থানীয় নেতাকর্মীরা। শাসক দল, প্রশাসন দুতরফই শক্ত হাতে যদি লাগামটা ধরে থাকে এই ধরনের ঘটনা, তাহলে চলতে পারে কি? তাহলে কোনখানটায় গণ্ডগোল? রাজধরায় না মুঠিতে, নাকি যে হাতটা লাগামটা ধরে আছে সেই হাতে? আবার মালদা, আবার নির্যাতিতা নাবালিকা। মানিকচকে পরিচিত এক আত্মীয় ক্লাস 10-এর ছাত্রীকে বাড়ির সামনে থেকে ভুলিয়ে নিয়ে যায়। তারপর অচৈতন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মেয়েটিকে। ওর জামাইয়ের ভাসুর ওই কিছু লোক দেখিয়ে মানে অজ্ঞান করে রেপ করার পরে অবশ্যই করে যিনি উপযুক্তভাবে ওর ছেলেটার শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রতিবার ঘটনা ঘটার পরেই কেন পুলিশি সক্রিয়তা দেখা যাচ্ছে? এরপরেও আপনি যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য দেখেন, নারী ধর্ষণ, নারী পাচার, ডোমেস্টিক ভায়োলেন্স, এই সমস্ত কিছুতে বিজেপি শাসিত রাজ্য বাংলার থেকে অনেক ওপর দিকে রয়েছে। অপরাধ পরিসংখ্যান বলছে মালদা জেলা ক্রমশ মহিলাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। 24শে ডিসেম্বর 2022 মানিকচকের 9ম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ। বাড়ির অভিযোগ, আগের দিন রাতে শৌচালয়ে যাওয়ার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। 21শে মার্চ 2023 স্কুলের ভিতর ক্লাস 6-এর ছাত্রীর গণধর্ষণের অভিযোগ গাজলে। এলাকারই 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনায় কেন্দ্র রাজ্য নারী সুরক্ষা কমিশনের দ্বন্দ্বে তোলপাড় রাজ্য। 25শে এপ্রিল 2023 কালিয়াচকে জমির মধ্যে নাবালিকার দেহ উদ্ধার, পাশে পড়েছিল স্কুল ব্যাগ। অভিযোগ, ধর্ষণের পরে খুন। 25শে মে 2023 মালদার মোথাবাড়িতে স্কুলের মধ্যে মুখ বধির তরুণীকে ধর্ষণ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই। 27শে মে 2023 মানসিক ভারসাম্যহীন তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানোর অভিযোগ। 29শে মে 2023 বাড়িতে একা থাকার সুবাদে গান পয়েন্টে রেখে 10ম শ্রেণীর ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, ইংরেজবাজারের শোভানগরের ঘটনা। 4 জুলাই 2023 মানিকচকে এক মহিলাকে লঙ্কা ক্ষেত থেকে মুখ চেপে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবককে গণধোলায়। 18 জুলাই 2023 বামনগোলায় পাকুরহাটে 2 মহিলাকে প্রকাশ্যে দিনের বেলায় হাটের মধ্যে পুলিশের সামনেই সম্পূর্ণ বিবস্ত্র করে নির্মম মার, ভিডিও ভাইরাল হতেই রাজ্য তোলপাড়।
15ই অক্টোবর 2023 হরিশ্চন্দ্রপুরে ধানক্ষেত থেকে উদ্ধার মহিলার দেহ, পাশে পড়েছিল গর্ভনিরোধক। অ্যাসিড জাতীয় কিছু ঢেলে মুখ বিকৃত করে দেওয়া হয়। 29শে ডিসেম্বর 2023 পানিকচকে 8ম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন, লাগাতার ধর্ষণ। পরে এলাকায় তৃণমূল নেতা ও মাতব্বরদের সালিশি সভা, উল্টে থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ। সালিশি সভা বসিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সালিশি সভা বসিয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে উল্টো থ্রেট দেওয়া হচ্ছে তারা যেন থানায় না যায়, এবং থানাতে গেলেও প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কোনো কিছু কেস নেওয়া হচ্ছে না। মালদার প্রশাসন তো খুবই সক্রিয়, তারা সক্রিয়ভাবে কাজ করছে, তারা দোষীদের ধরছে এবং তাদেরকে সাজা দিচ্ছে। এবার আমাদের যে যারা পরিবারের লোক তাদেরকেও দেখা উচিত, রিলেটিভদেরকেও বিশ্বাস করা এখন দুঃসাহ হয়ে যাচ্ছে। তাদেরকে দেখা উচিত যাতে কার সঙ্গে ছাড়লে আমার মেয়ে সেফ থাকবে, একটু গাইড করা, এটা করা উচিত। এবং বর্তমানে মালদা প্রশাসন অ্যাক্টিভ হয়ে কাজ করছে এবং যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করছে, তাদেরকে দোষী সাজাও করছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে মহিলারা নিগ্রহের অভিযোগ তুলেছেন, আর ওদিকে উত্তরবঙ্গে দিনহাটাতেও সেম অভিযোগ এসছে। দিনের পর দিন সন্দেশখালীতে নাকি এই শাহজাহান বাহিনী নির্যাতন চালিয়েছে বলে ওখানকার মা বোনেরা অভিযোগ তুলেছেন। এমন কিছু অভিযোগ যেগুলো নিয়ে চট করে কেউ সবার সামনে মুখ খুলতে চায় না, কিন্তু এরা সহ্যের শেষ সীমানায় পৌঁছে গেছেন। বুঝছেন, এখন মুখ না খুললে আর কখনো মুখ খুলতে পারবেন না, এবং তা নিয়ে রাজনৈতিক চাপানুতরও হচ্ছে। সামনে লোকসভা ভোট, স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়কে কেউ কি আর এরকম খোলামেলাভাবে সাধারণ মানুষ যা বলবে সেগুলোই প্রচার হতে দেবেন? পারদ চড়ছে, নিজেদের মতো করে রাজনৈতিক নেতারা অঙ্ক কষে এগোচ্ছেন। তারা অভিযোগগুলোর সঙ্গে নিজেদের মতামতটা যোগ করে দিয়ে নিজের মতো করে গোটা ব্যাপারটাকে ম্যারিনেট করে আর কি সেগুলো আপনাদের সামনে পরিবেশন করছেন, বক্তব্যগুলো তুলে ধরছেন। বক্তব্য মানে বক্তব্য, পাল্টা বক্তব্য, কিন্তু যে মহিলারা অভিযোগগুলো তুলছেন সেটা মালদা হোক বা দিনহাটা বা সন্দেশখালী, আইন কি আইনের পথে চলবে না, নাকি এই কথাগুলো কথাই হয়ে থেকে যাবে?